স্বপ্ন একটা ধোঁয়াশা, কঠিন সত্য হলো বাস্তব। জীবনে আসল মর্ম তখনই উপলব্ধি করা যায় যখন মানুষ বাস্তবে প্রবেশ করে। স্বপ্নের দেশে কল্পনার জগতে মানুষ না জানি কত কিভাবে তার সবটুকু কি আর পূরণ করতে পারে? না তো। ভবানীপুর গ্রামে দোতলা বাড়ির বসার ঘরে বৈঠক বসেছে। লতা দেবী ট্রের ওপরে চা আর গরম পেঁয়াজু সাজিয়ে এনে রাখলেন সামনে ছোট টেবিলে। একবার মাথা তুলে সামনে বসা মানুষ দুজনের কালো মুখগুলো ভালো করে দেখে মনে মনে তাচ্ছিল্য হাসলেন। তারপর আস্তে ধীরে হেঁটে বেরিয়ে গেলেন। এই নরপাষণ্ড দুটোর মুখ তার দেখতে ইচ্ছে করে না, কিন্তু তিনি যে নিরুপায়। কাকে অবজ্ঞা করবেন তিনি? একজন স্বামী আর অপরজন নিজের নারী কাটার সন্তান। যে নিস্তব্ধ কক্ষ, মাঝে মাঝে কেবল চায়ের কাপের চুমুক দেওয়ার সুরুক সুরুক শব্দ ভাসছে বাতাসে। চিরাগ দত্ত নাকের ডাকা চশমা বসিয়ে ভাবনার সাগরে ডুবে বেশ অনেকক্ষণ ধরে। প্রতাপ বাবার দিকে তাকে ভাবভঙ্গি দেখছে জহুরি নজরে। কতিপয় সময় পর চিরাগ দত্ত নড়ে চড়ে বসলো, গলাটা ছেড়ে হাঁটুজোড়া নাচাতে নাচাতে বলল, তাহলে বলছো শশীর মেয়েকে আয়ত্তে আনা যায়নি? না। শালা, উপেন্দ্রনারায়ণ চৌধুরীর যে গাটে গাটে এত বুদ্ধি তা কে জানতো? হারামিটা আগে নকল উইল দেখিয়ে সবাইকে ধোকা খাইয়ে বোকা বানালো, তারপর মরার আগে ঠিক সবকিছু গোপনে নাতনির নামে করে দিয়ে গেল। রাগে খিচে উঠল প্রতাপ, মুখ দিয়ে একটা বাজে গালি দিয়ে উঠল, দাঁতে দাঁত চিবিয়ে বলল, বাজে কথা বন্ধ করে একটা ভালো বুদ্ধি দাও তো। আমার শশীকে দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে। শুধুমাত্র তোমার কথা মতো সম্পত্তির লোভে ওই বুড়িকে বিয়ে করেছি, নয়তো ওর আমার পা ধোয়ার যোগ্যতাও নেই। সত্যি বলতে। চিরাগ দত্ত ছেলের গালি শুনে মাথা গরম হয়ে গেলেও নিজেকে সামনে নিয়ে বলল, শশীকে বিয়ে করেছো বলেই তোমার মাগিবাজি করতে কোনো অসুবিধা হচ্ছে না, আর আশা করি ভবিষ্যতেও হবে না। অন্য কোনো ভালো ঘরের মেয়ে হলে তোমাকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়তো নির্ঘাত। চুপ করো তো, ছেঁড়া কথা না বলে আসল কথায় আসো। এই মুহূর্তে আমার কি করা উচিত বলে মনে হচ্ছে তোমার? তুমি আমাকে বলো তো, মৌকে কিভাবে আয়ত্তে আনা যায় তার উপায়টা বলো। টাক মাথার অবশিষ্ট চুলগুলো হালকা চুলকে নিয়ে চিরাগ দত্ত কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হড়বড় করে কিছু ঠিক হবে না, ভেবেচিন্তে এগোতে হবে। তবে জানো তো, মা আর তার সন্তানের সম্পর্ক বড়ই অদ্ভুত। তাই মা যতই অবহেলা করুক, সন্তান কখনো মাকে হেলা ফেলা করতে পারে না। যাও, শশীকে কাজে লাগাও, ওরে দিয়েই যা করার করতে হবে। মা মেয়ের সম্পর্ক ভালো হলে সময় মতো সম্পত্তির দলিলে সাইন স্বাক্ষর করাতে কোনো প্রকার সমস্যা হবে না। বুঝতে পেরেছো? বাবার কথা শুনে হাসলো প্রতাপ, মনে মনে বলল, বাবা, আসলে তুমি বুড়ো হয়ে গেছো, তাই তোমার নজর শুধু সম্পত্তির দিকে, কিন্তু আমার নজর কোহিনূর হীরের দিকে। বাস্তব জীবনের করাল ছোবল অভি আর শ্রাবণী দুজনের জীবনে নিয়ে এসেছে এক কঠিন সত্য, আর সেই সত্য হলো বেকারত্ব। আজ প্রায় সপ্তাহ পেরিয়ে গেলেও অভি হন্যে হয়েও ঘুরে জুৎসই কাজের জোগাড় করতে পারেনি। আগে যাদবপুর থাকাতে একটা কোচিং সেন্টারে সায়েন্স গ্রুপ পড়াতো, সেখানে কাজের খোঁজে ফোন করলে জানতে পারলো ভ্যাকেন্সি খালি নেই। পরিচিত আরো কয়েকজন বন্ধুকে ফোন করে কাজের খোঁজ চাইলে তারাও খোঁজ পেলে জানাবো বলে ফোন কেটে দিল। সময়টা ভর দুপুর, মাথার ওপর গনগনে জ্বলন্ত অরুণদেব। চিন্তায় জর্জরিত অভি ঘর্মাক্ত শরীরে একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। তারপর কি মনে করে পার্কের মধ্যে পাতানো বেঞ্চে বসে পড়লো। কি করবে কিছুই মাথায় আসছে না তার। বাড়ি ভাড়ার খরচ, মাসের রেশন পাতির খরচ, শ্রাবণীর কলেজ শুরু হলে তার একটা খরচ, তার উপর নিজের পড়াশোনা আবার শুরু করতে হবে, বইপত্র কিনতে হবে, তারও একটা আলাদা খরচ আছে। এদিকে কাজের জোগাড় হয়নি, এদিকে জমানো অর্থের পরিমাণও কিঞ্চিত। দিন দিন প্রয়োজনের তাগিদে সেখান থেকে শুধু শেষই হচ্ছে। হয়তো আর কিছুদিন পর তারপর শূন্যের কোঠায় পৌঁছবে। ভাবতেই গলা শুকিয়ে উঠল অভির। জীবনে অনেক কষ্ট করে সবকিছু পেয়েছে সে, তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় কখনো এতটা অসহায় অবস্থায় মুখোমুখি হতে হয়নি। ভাগ্য তার মেধার ভিত্তিতে সবসময় সেরাটাই পেয়েছে সে। চিন্তার ভারে মাথা নুয়ে চুপ করে বসে রইল অভি। হঠাৎ মন্দিরের ঘন্টা বাজার শব্দ কানে ভেসে এলো। মাথা তুলে তাকাতে দেখলো পার্কের সামনে একটা হনুমান মন্দির। হয়তো দুপুরের ভোগ আরতি চলছে সেখানে।
অসহায় অভির এই প্রথমবার মনে হলো নিজের সমস্ত কষ্ট উজাড় করে ঈশ্বরের চরণে নিবেদন করে দিতে। ঘামে জবজবে শরীর, কপাল বেয়ে ঘাম জড়িয়ে পড়ছে টপ টপ করে। অভি উঠে দাঁড়ালো, ধীর পায়ে হেঁটে এলো মন্দিরের সামনে। পুরোহিত মশাই ভোগ লাগিয়ে মন্ত্র পাঠ করে পুজো করছেন। অভি পায়ের জুতো জোড়া খুলে হাত জোর করে দাঁড়ালো ভগবান বজরংবলীর সামনে। মনের আকুতি মিশিয়ে ডাকলো তাকে। প্রার্থনা করার ফাঁকে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সকলের অলক্ষ্যে। তারপর প্রণাম সেরে এগিয়ে চলল বাড়ির দিকে। শ্রাবণী একা বাড়িতে। আগামী পরশু থেকে তার কলেজ শুরু। বিকেলের দিকে বাড়িওয়ালা স্যারের ডাকে অভি দেখা করতে গেল। বিভিন্ন বিষয়ে কথা বলার পর আসার সময় হাতে করে আজকের পেপারটা তুলে নিয়ে এলো পড়ার জন্য। ঘরে ঢুকে সে পেপারে চোখ বোলাতে লাগলো বিভিন্ন খবরগুলোতে। একসময় নজর পড়লো কর্মখালি লেখা জায়গাটার ওপর। সেখানে বিভিন্ন জায়গার কাজের ধরন অনুযায়ী স্যালারি লেখা। দুটো গার্ডের, একটা কম্পিউটার টাইপিস্ট আর দুটো সাফাই কর্মীর অ্যাড দেওয়া। অভি পকেট থেকে মোবাইল বের করে সে অ্যাডগুলোর ছবি তুলে নিল। কাল থেকে সব জায়গাগুলোতে যাবে কাজের খোঁজে। আপাতত কোনো কাজকে ছোট হিসেবে দেখা ঠিক না। ছোট থেকে মানিয়ে নেওয়ার অভ্যেস আছে অভির। প্রয়োজনে বিপদে পড়লে কখনো কখনো সুইপারের কাজও করতে হয়। সেও না হয় করবে, তবু পরিস্থিতির কাছে হার মানবে না। শ্রাবণী একদৃষ্টিতে চেয়ে আছে জানালার বাইরে। বাইরের পাঁচিল ছাড়া অন্য কিছু দেখা যায় না। এখানে প্রায় সপ্তাহ হলে এসেছে। আর কয়েকদিন পর নতুন ক্লাস শুরু, নতুন পড়াশোনা, নতুন জীবন শুরু হবে। এখানে আসার পর এতদিনের পরিচিত জীবন পাল্টে যায়। সবকিছু কেমন যেন অস্বস্তিকর মনে হয় তার কাছে। আগে হয়তো কষ্টে থেকেছে, কিন্তু একাকিত্বতা অনুভূত হয়নি। অন্তরা কখনো তাকে একা থাকতেই দেয়নি। আজকাল অভিষে আগের মতো দুষ্টামি করে না, কথাও খুব কম বলে। মানুষটার চিন্তায় ডুবন্ত চেহারা দেখলে অনুমান করা যায় তার মনে লুকানো বিষাদের পরিমাণ ঠিক কতটা। এখানে আসার পর থেকে একাকিত্ব মেয়েটাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে। অভি যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, কিন্তু মানুষটা বেরিয়ে যেতেই আবার সে একা। শ্রাবণীর খুব করে কান্না পায়। ফেলে আসা দিনগুলো খুব করে মনে পড়ে। বুক ভারী হয়ে ওঠে কষ্টে। মনোরমার বকাবকি, নয়নতারার পেছনে লাগা, অন্তরার সাথে পেয়ারা চুরি করতে যাওয়া, একসাথে হাত ধরে ক্ষেতের মধ্যে হেঁটে হেঁটে হাওয়া খাওয়া, পুকুর ঘাটে বসে কত শত গল্প করা, মনের সুখে গান গাওয়া, হাসাহাসি, দুষ্টমি, মিছামিছি চুল টানাটানি, এসব কথা মনে অন্তঃকরণে ভেসে ওঠে। হৃদপাজরের খাঁচায় বন্দি নরম মাংসপিণ্ডটা যন্ত্রণায় কুকড়ে ওঠে। একলা ঘরে ফুপিয়ে কেঁদে ওঠে শ্রাবণী। কেউ নেই তার, কেউ নেই তাকে থামানোর, কেউ মাথায় হাত বুলিয়ে আদর করার নেই, কেউ বারণ করার নেই, কেউ তাকে বলার নেই, মু সোনামা আমার কাঁদিস না, আয় আমার কাছে আয়, আমার কোলে মাথা রেখে শুয়ে পড় দেখি, একটু মাথায় বিলি কেটে দেই, চিন্তা করিস না, দেখিস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। শ্রাবণী কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে। নিঃশব্দে বোবা কান্নায় ডুকরে ওঠে। পরক্ষণে মনে পড়ে অভির কথা। হঠাৎ কান্না থেমে যায়। সে জানে মানুষটা শুধুমাত্র তার জন্য এখানে এভাবে পড়ে আছে, এত কষ্ট করে যাচ্ছে। অভির জীবনের এই পর্যায়ে বিপর্যয়ের জন্য কোথাও না কোথাও তার অবদান রয়েছে। সে যদি অভির জীবনে না আসতো তাহলে হয়তো ছেলেটা এভাবে এই পরিস্থিতির শিকার হতো না। কেউ তাকে বউ পালতে না পারার খোঁটা দিত না, কেউ তাকে বেকার বলে গালি দিত না। শুধুমাত্র তার সম্মানের কথা ভেবে তাকে ভালো রাখতে এই অসহায় জীবন বেছে নিয়েছে মানুষটা। ভাবতেই আবার দু চোখ ভিজে উঠল শ্রাবণীর। দুহাতের তালু দিয়ে কোমল গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলের ধারাটা মুছে দিয়ে নিজের মনকে শক্ত করলো। নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলো আর কখনো এভাবে কাঁদবে না। অভি যদি তার জন্য এতটা আত্মত্যাগ করতে পারে, তাহলে সে কি মানুষটার পাশে ভরসা দিয়ে খুঁটি হয়ে দাঁড়াতে পারবে না? পারবে, শ্রাবণী অবশ্যই পারবে। তার অভির জন্য সে সবকিছু করতে প্রস্তুত। কালের নিয়ম মাঝখানে কেটে গেছে আরো 2 দিন। এই 2 দিন 2-3 জায়গায় ইন্টারভিউ দেওয়ার পর সেখানে তেমন কোনো গতি করতে পারল না অভি। আজ এসেছে কলকাতার একটা নামকরা প্যাথোলজি সেন্টারে। বিজ্ঞাপন অনুযায়ী এখানে সাফাই কর্মীর প্রয়োজন। ইন্টারভিউ রুমে ঢুকে বসতেই সামনে বসা লোকটা অভির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাজের অভিজ্ঞতা আছে? না। কাজের অভিজ্ঞতা নেই অথচ কাজ চাইতে চলে এসেছো? আমরা অনভিজ্ঞ লোক নিয়োগ দেব না, বেরিয়ে যাও। পল্টু, পরের জনকে পাঠা।
স্যার, আমার কাজটা ভীষণ দরকার। বড্ড অসহায় হয়ে আমি এখানে এসেছি। জানি কাজের অভিজ্ঞতা নেই, তবে শিখে নিতে আমার একটুও কষ্ট হবে না। আপনি না হয় নিজেই এক্সামিন করে নেবেন। তারপরও যদি কোনো রকম খারাপ কিছু আপনার নজরে আসে তাহলে আপনি তখনই বার করে দেবেন না হয়। অভির জলে ছলছলে চোখ দুটো দেখে লোকটার মনে হঠাৎ করে কিছু একটা যেন অনুভূত হলো। নিজের প্রথম জীবনের স্ট্রাগলের কথা মনে পড়লো। সাথে সাথে তেমন কিছু বলতে পারলো না। এরই মধ্যে পল্টু নামের ছেলেটা ক্যাবিনে ঢুকে পড়েছে, সাথে একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে। সুপারভাইজার লোকটা এক নজর সেদিকে তাকিয়ে বলল, আজকের মতো এখানেই শেষ, লোক পেয়ে গেছি, সবাইকে যেতে বল। বলতেই পল্টু নামের ছেলেটা অভির দিকে এক নজর তাকিয়ে সেই লোকটাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। অভির দিকে সুপারভাইজার বলে উঠল, কাল সকাল 9টায় চলে আসবে। 10টা থেকে পেশেন্ট আসা শুরু হয়। পুরো ল্যাবটা 3টে ফ্লোর, তোমার কাজ ফার্স্ট ফ্লোরে। পুরো ফার্স্ট ফ্লোরটা সারাদিন ঝাড়মুছ করার দায়িত্ব তোমার। ফার্স্ট ফ্লোরে মোট 5 জায়গায় ওয়াশরুম আছে। 2টো রুগীদের মানে পাবলিক ওয়াশরুম, 2টো ডাক্তারদের আর একটা ল্যাবের অন্যান্য কর্মীদের জন্য। প্রতিটা ওয়াশরুম রোজ 2বার করে পরিষ্কার করতে হবে, পারবে? অভির বুকটা কেঁপে উঠল। যে হাত দুটো দিয়ে অনবরত কিবোর্ড চলতো সে হাত দুটো দিয়ে ওয়াশরুম সাফ করতে হবে, তাও দিনে দুবেলা। যে হাত দিয়ে শত শত প্রতিযোগিতার পুরস্কার জিতে এনেছে সে হাত দিয়ে রোজ ঝাড়ু আর পোঁছ ধরে ফ্লোর পরিষ্কার করতে হবে। ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল থরথর করে। চোখ দুটো বন্ধ করে নিল সাথে সাথে। তখনই শ্রাবণীর মুখটা ভেসে উঠল মনের পর্দায়। কানে অনবরত বাজতে লাগলো অমিতের, শশীর, চন্দ্রার বলা নোংরা কথাগুলো। সাথে সাথে মনটা শক্ত হয়ে উঠল অভির। মস্তিষ্ক বলে উঠল, তুই পারবি অভি, তুই পারবি। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ স্যার, আমি পারবো। তারপর মাসান্তে টাকার পরিমাণ আলোচনা করে চলে এলো বাড়িতে। আসার সময় কাজ পাওয়ার খুশিতে শ্রাবণীর জন্য রাস্তার ধার থেকে শ্রাবণীর পছন্দের ফুচকা কিনে নিয়ে ফিরল। আজ কতদিন হয়ে গেল তার প্রেয়সীর সাথে ঠিক মতো কথা বলেনি সে। আজ চোখের সামনে প্রেয়সীকে হাসি মুখে ফুচকা খেতে দেখে নয়নজোড়া তৃপ্ত করবে সে। প্রেমিক হৃদয়ের আকুলতা মিটিয়ে একটু ছোট্ট স্পর্শ আঁকবে তার বৌমিকার অধরে। হাঁটি হাঁটি পা পা করে বর্ষার আগমন ঘটেছে প্রকৃতির বুকে। সকাল থেকে ঝরছে রিমঝিম বৃষ্টি, চারিদিকে জলে থই থই অবস্থা। অন্তরা কাচুমচু বদনে ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে শ্রেণীকক্ষের দরজায় অর্ধভেজা শরীরে, কারণ অনুমতি পায়নি ভেতরে প্রবেশের। পায়ের কাছে প্যান্ট শুদ্ধ চুড়িদারের নিচের অংশটুকু ভেজা, লেপ্টে আছে পায়ের সাথে। কোনো মতে কলেজে এসে পৌঁছেছে। কে জানতো সকাল সকাল বিনা নোটিশে এমনি করে বৃষ্টি আসবে। সকালের মিঠে রোদের সোনালি ঝলক দেখেই পড়াতে গিয়েছিল একেবারে কলেজের জন্য তৈরি হয়ে। খুদে ছাত্রটিকে পড়িয়ে বেরোতে না বেরোতেই অমনি শুরু হলো অঝোর বর্ষণ। ছাতাতেও মানায় না শেষে। ছাত্রের বাড়ি কলেজে বেশ কাছাকাছি হওয়ায় হেঁটে আসা যাওয়া করে অন্তরা। আজও তাই হেঁটেই রওনা দিয়েছিল কলেজের উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে এক বেয়াদব গাড়িওয়ালা রাস্তায় ভাঙা জায়গায় জমা জলের ওপর দিয়ে এমনভাবে চূড়ান্ত গতিতে গাড়ি চালিয়ে চলে গেল যেন পশ্চাৎ পার্শ্বে আগুন ধরেছে তার। এক্ষুনি গিয়ে নেভানো দরকার, নয়তো ফোসকা পড়ে যাবে। সে কি ব্যস্ততা গাড়িওয়ালার! আর এদিকে রাস্তার ধার দিয়ে হেঁটে আসা অন্তরাকে না দেখে যার পরনাই কাদা জলে মাখিয়ে বেরিয়ে গেল। ভাগ্যে সময় মতো ছাতাটাকে বাঁকিয়ে ধরেছিল, তাই গা মাথা বেঁচে গেছে কোনো মতে। বেচারে অন্তরা গাড়িওয়ালার উদ্দেশ্যে কমপক্ষে 1000 খানিক খাঁটি বাংলায় গালি দিয়ে কলেজের লেডিস ওয়াশরুমে ঢুকলো। সেটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ক্লাসে ঢুকতে দেখে অলরেডি 15 মিনিট লেট করে ফেলেছে সে। এদিকে ক্লাস নিচ্ছে অন্তরার জম মানে সজল স্যার। অন্তরা আগে একবার অনুমতি চেয়েছে ক্লাসে প্রবেশের জন্য, কিন্তু পায়নি। এমনকি কোনো জবাব দেয়নি সজল। সম্পূর্ণ উপেক্ষা করে ক্লাস চালিয়ে গেছে। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর আবারও অন্তরা মান সম্মানের মাথা খেয়ে ভয় ভয় বলল, মে আই কাম ইন স্যার? সজল বোর্ডের কিছু একটা লিখছিল। অন্তরার কথায় লেখা থামিয়ে মার্কার পেনটা শব্দ করে টেবিলে রাখলো। চোখের রিমলেস চশমাটা নাকের উপর আরো একটু তুলে চোখে মুখে ভাবভঙ্গি আরো কঠিন করে ক্লাসের স্টুডেন্টদের দিকে তাকালো। গলায় ভীষণ কাঠিন্যতা এনে বলল, Class, I have to clear one thing right now.
and it was applicable for everyone. সজলের ক্ষুব্ধ দৃষ্টি আর গমগমে কণ্ঠস্বর গোটা ক্লাস কেঁপে উঠল। বাদ গেল না দরজায় দাঁড়িয়ে থাকা অন্তরাও। পিনপতন নীরবতা চারিদিকে। এমনিতে সজল যে রাগী প্রফেসর তা মোটামুটি সকলের জানা, কিন্তু আজ চাক্ষুষ দর্শন করে সকলে ভীত সন্ত্রস্ত। সজল চোখে মুখে আক্রোশ ঢেলে পড়ল। আমার ক্লাসে লেট করে আসলে আমি তাকে কিছুতেই ভেতরে ঢোকার অনুমতি দেব না। সে আপনি যত বড় দরকারি কাজে লেট করেন না কেন, আই ডোন্ট কেয়ার। ক্লাস শুরু হবার আগেই আপনাকে ক্লাসে প্রবেশ করতে হবে। আরও একটা কথা, লেট হয়ে গেছে জেনেও এভাবে দরজায় দাঁড়িয়ে নির্লজ্জের মতো বারবার ভেতরে আসার জন্য অনুমতি চেয়ে ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। ইজ ইট ক্লিয়ার? অন্তরার দিকে তাকিয়ে সমস্বরে সকলে বলে উঠল। ইয়েস স্যার। চোখ দুটো ছলছল করে উঠল অন্তরার। বাখাড়া হয়ে গেল সজলের নির্লজ্জ কথাটা শুনে। কথাগুলো যে সজল অন্তরাকে উদ্দেশ্য করে বলেছে সেটা সে জানে। লজ্জায় মাথা নিচু করে নিল মেয়েটা। সবার সামনে এভাবে অপমানিত হওয়ায় প্রবল কান্নায় গলা বুজে এলো। গলার কাছে কান্নাদের কোনো মতে আটকে রেখে ভাঙা গলায় বলল, সরি স্যার, এক্সট্রিমলি সরি। বলেই আর দাঁড়ালো না অন্তরা। সোজা হেঁটে বেরিয়ে গেল লেডিস ওয়াশরুমের উদ্দেশ্যে। এই মুহূর্তে একটু হালকা হওয়া দরকার। কান্নাগুলো আর চেপে রাখা যাচ্ছে না। আজ প্রায় মাস হতে চলল নতুন ক্লাসের। প্রতিদিন সজলের উপেক্ষা চুপচাপ সহ্য করত সে, কিন্তু আজ এ পর্যায়ে অপমানিত হতে হবে ভাবতে পারেনি। দৌড়ে ওয়াশরুমে ঢুকলো সে। সবারই সকালের ফার্স্ট ক্লাস কম্পালসারি হওয়ায় ওয়াশরুম একদম ফাঁকা। দরজাটা কোনো রকম লাগিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে হু হু করে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। বাইরে প্রবল বর্ষার বর্ষণ, এদিকে সিমেন্টের তৈরি ছাদের নিচে কারো চোখে নেমেছে সেই বর্ষণ। তবে তা বর্ষার নয়, কষ্টের। অন্তরা কাঁদছে আয়নার সামনে দাঁড়িয়ে। বেসিনের আয়নায় ভেসে উঠেছে এক শ্যামলী কন্যার কান্না ভেজা রক্তিম আনন। শ্রাবণীয় ক্লাস শুরু হয়েছে প্রায় মাসখানেক হতে চলল। মেয়েটা অভির কাজের সম্পর্কে কিছুই জানে না। অভি বলেনি, শুধু বলেছে কাজ পেয়েছে। অভির ভয় হয় যদি কখনো মেয়েটা জানতে পারে অভি সাফাই কর্মীর কাজ করে তাহলে কি ভাববে, কিভাবে রিয়েক্ট করবে তা ভেবে। অভি প্যাথোলজির সাফাইয়ের কাজের ফাঁকে ইতিমধ্যে দুটো টিউশন জোগাড় করে ফেলেছে। মানসম্মত কাজের খোঁজও করছে, কিন্তু ওই যে ভাগ্য, সেটা যেন কিছুতেই ফিরে তাকাচ্ছে না। অভি প্যাথোলজিতে মোছামুছির কাজ করতে করতে ফাঁকা টাইম পেলেই সাথে করে আনা বিভিন্ন বইয়ে নজর বোলাতে থাকে। নিজেকে প্রতি মুহূর্তে সাহস যোগায়, নিজের ফোকাসে দৃঢ় হয়, আশ্বাস দেয় একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুতেই ভেঙে পড়বে না সে পরিস্থিতির সামনে। আজ যদি নিজেকে সামলে নিতে পারে তাহলে ভবিষ্যতে নিজেকে আকাঙ্ক্ষিত স্থানে দাঁড় করাতে পারবে। বারবার মনে করতে থাকে বিখ্যাত মনোবিদ অধ্যাপক জি মিশেল হপ এর বিখ্যাত উক্তি, ইটস ট্রু দ্যাট হার্ড টাইম ক্রিয়েটস স্ট্রং ম্যান ক্রিয়েট গুড টাইম, সো ডোন্ট অ্যাকসেপ্ট ফ্রম দ্যাট সিচুয়েশন, ফেস ইট অ্যান্ড প্রুভ ইয়োরসেলফ। At the end of the day, you are real winner. সময়টা তখন দুপুর। আজকাল শশী প্রায়শই প্রতাপের রাগের মুখোমুখি হয়। একটু পান থেকে চুন খসলেই রাগে অগ্নিবর্ষণ শুরু হয়। আজ হঠাৎ দুপুরে প্রতাপের গৃহে আগমন। ফ্ল্যাটের দরজা খুলে দিতেই ঘর্মাক্ত রক্তিম চেহারা নিয়ে প্রবেশ করলো সে। বসার ঘরে ঢুকে মাথার পুলিশ ক্যাপটা খুলে ছুঁড়ে ফেললো সোফায়। পায়ের লেদার সুজোড়া খুলে দমদমিয়ে চলে গেল রুমে। শশী শান্ত চোখে অনুশোচনায় ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখলো সবটা। চোখ দুটো ছলছল করে উঠল কষ্টে। বিগত মাস ধরে এই একই ব্যবহার প্রতাপের। কথা বন্ধ হয়েছে বহুদিন। প্রথম জিজ্ঞেস করলে কথা বলতো না, তারপর একদিন আষ্টে পৃষ্ঠে চেপে ধরলে প্রবল রাগ দেখিয়ে বলে, তুমি মা হয়ে নিজের মেয়ের সাথে কিভাবে এরকম আচরণ করতে পারলে শশী, বলো। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম মৌয়ের সব দায় দায়িত্ব সুবোধদা ওর জেঠুকে দিয়ে গেছিল, তাই বলে মেয়েটার যে সময় তোমার সাপোর্টের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তুমি ওকে দোষারোপ করলে, নিজের হাতে ঠেলে দিলে অন্ধকারের মধ্যে। এরকম একটা ইউজলেস ছেলের হাতে মেয়েটাকে তুলে দিলে। তুমি কি মেয়েটার ভবিষ্যৎ নিয়ে একবারও ভাবলে না?
একটা মা হিসেবে নিজের সন্তানের জন্য তোমার কি একটুও কষ্ট হয়নি? একবারও কি মনে হয়নি যে তুমি মেয়েটাকে একেবারে শেষ করে দিচ্ছ? জানো তো, আমার কিন্তু এখন থেকেই ভয় হয় শশী। তুমি মা হয়ে ময়ের সাথে যা করেছো, ভবিষ্যতে আমার ছেলের সাথে তা না করো। সত্যি সত্যিই আমার সন্দেহ হয়। আপনি আসলে আমার স্বপ্নে দেখা রাজকন্যার মতো, মিস পৌশালী। কলকাতার নামকরা 3 স্টার হোটেল যে সান বেঙ্গল এর 3rd ফ্লোরে একদম প্রাইভেট প্লেসে বসে আছে পৌশালী আর তার মন্ত্রী সাহেব। কেবিনটা একদম প্রাইভেট, এল শেফের সোফা পাতানো, সেখানে বসে আছে দুজনে। সামনের টেবিলে আর্টিফিশিয়াল ইলেকট্রিক মোমবাতি জ্বলছে। কেবিনের পুরোটা হালকা বাদামি আভার আলোয় আলোকিত। আর্টিফিশিয়াল সিলিং ফ্যান থেকে ছোট গ্লাস লাইট ঝুলছে, তাতে জ্বলছে বাতিটি। সে আলোয় এক অদ্ভুত সৌন্দর্য ছড়িয়েছে গোটা কক্ষে। সবকিছুতে আধুনিকতার সাথে নান্দনিকতার ছোঁয়া। দেয়ালে, সোফা থেকে শুরু করে দরজায় টাঙানো পর্দাটা পর্যন্ত সৌন্দর্যে মোড়ানো। পৌশালী গালে হাত দিয়ে সবকিছু নিরীক্ষণ করতে করতে ভাবল, এত সুন্দরও বুঝি কোনো রেস্টুরেন্ট হয়? এগুলো তো বিদেশের রেস্টুরেন্টে দেখা যায়। কলকাতাতেও এমন জায়গা আছে, আর আমি সেই জায়গায় বসে আছি। ও মাই গড! এসি চলছে পুরো ফ্লোর জুড়ে। শীতলতায় কাঁপছে সারা শরীর। তারই মাঝে সুঠাম সুদর্শন পুরুষের নেশাক্ত দৃষ্টি আর হৃদয় ঝড় তোলা কণ্ঠস্বর কেমন যেন কেঁপে উঠল পৌশালী। লজ্জায় জুবুথুবু হয়ে একাকার অবস্থা। তা দেখে মন্ত্রী সাহেব হাসল। আস্তে করে একটা হাত রাখলো পৌশালীর ডান হাতের ওপর। প্রথমবার কোনো অপরিচিত পুরুষের এমন ছোঁয়ায় অন্তর থেকে কেঁপে উঠল পৌশালী। ফট করে চোখ দুটো বন্ধ করে ফেলল। মন্ত্রী দেবরাজ সামন্ত পৌশালীর চোখ মুখের ভাবভঙ্গি দেখে যা বোঝার বুঝে নিল। মনে মনে হাসল। শিকার তো ভালো করে জাল ফেলার আগেই ফেসে বসে আছে। নরম কণ্ঠে বলল, আপনি কি আনইজি ফিল করছেন পৌশালী? মাথা নেড়ে না বোঝালো সে। মন্ত্রী মহোদয় হাতের মুঠোয় ধরা হাতটা আরো একটু শক্ত করে ধরে নিয়ে বলল, আগের দিন সময় মতো পৌঁছতে পারিনি, কথা দিয়েও কথা রাখতে পারিনি, তাই মন থেকে ক্ষমা চাইছি। এই অধমের কি ক্ষমাপ্রাপ্তি হবে? পৌশালী এ ধরনের কথায় হঠাৎ হেসে ফেলল। মাথা নেড়ে বলল, যদি ক্ষমা না করি? মহারানীর দরবারে যা শাস্তির বিধান রয়েছে সে অনুযায়ী শাস্তি দেওয়া হোক তাহলে। পৌশালী আবার হাসল। একটু নাটকে ভঙ্গিতে বলল, প্রথম ভুলটাই ক্ষমা করা হলো। কথাটা বলার পর দুজনই হাসল। বেশ খানিকক্ষণ এটা ওটা গল্প করার পর দেবরাজ সামন্ত একটা ছোট বক্স বার করে পৌশালীর সামনে রেখে সোফা থেকে উঠে প্রপোজ করার স্টাইলে হাঁটু মুড়ে বসে বলল, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড ফর এভার? পৌশালী অবাক হয়ে তাকিয়ে রইল দেবরাজের দিকে। না না, দেবরাজের হাতে ধরা চকচকে সোনার আংটিটার দিকে। আনন্দে আত্মহারা হয়ে উঠল মন। ক্ষণিকের জন্য বিশ্বাসই করতে পারল না এটা বাস্তব নাকি অলিক কল্পনা। নিজেই নিজে হাতে চিমটি কাটল। ব্যথা অনুভূত হতেই আউচ করে উঠল। দেবরাজ তখনও হাঁটু কেড়ে বসে তাকিয়ে দেখছে পৌশালীর ভাবভঙ্গি। হালকা কেশে গলা ছাড়ল। পৌশালীকে স্বপ্নের দেশ থেকে ফিরিয়ে এনে বলল, পৌশালী, উইল ইউ বি মাই? ইয়েস ইয়েস আই উইল। বলেই হাত বাড়ালো আংটি পরার উদ্দেশ্যে।